সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিবেকের কাছে প্রশ্নের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি শফিকুল ইসলাম শামীম। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষিত জাতি গঠনের ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। কিন্তু এখন বিভিন্ন আন্দোলনের কারণে বন্ধ রয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। অর্থাৎ শিক্ষকরা আন্দোলন করছেন তাদের পেনশন স্কিমের জন্য এবং শিক্ষার্থীরা আন্দোলন করছেন কোটা সংস্কারের জন্য। এই দুই আন্দোলনের কারণে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং জনমনেও তৈরি হয়েছে নানা রকমের বিভ্রান্তি। প্রশ্ন জাগে, এই আন্দোলন তাহলে শেষ পর্যন্ত কোন দিকে যাবে? সরকারের অবস্থানই বা কি হবে? তাহলে কি শিক্ষকদের আন্দোলন মেনে নেবেন? অর্থাৎ শিক্ষকদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলোর ক্ষেত্রে সরকার কি নমনীয় হবেন? আর শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনে নেমেছেন সেটি এখন একটি বিচারাধীন বিষয়। এ ব্যাপারেও সরকারের অবস্থান কি হবে তা পরিষ্কার নয়। বিবেকের কাছে প্রশ্নের আজকের পর্বে আমরা এসব উত্তর খোঁজার চেষ্টা করব। গত 13ই মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কিছু কর্মসূচি পালনের পর 4 জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেয় 25 থেকে 27 জুন টানা 3 দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এরপরও দাবি আদায় না হওয়ায় 1 জুলাই থেকে লাগাতার কর্মবিরতিতে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের আন্দোলন নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে। সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিমটি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপত্তি উঠেছে। কিন্তু কেন একটি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক একযোগে সর্বাত্মক কর্মবিরতিতে গেলেন? শিক্ষক মহল মনে করছেন এটি বৈষম্যমূলক ও অবমাননাকর। এ বিষয়ে শিক্ষকেরা প্রথমেই চূড়ান্ত আন্দোলনে যাননি। তারা নিয়মতান্ত্রিকভাবে উদ্বেগগুলো তুলে ধরার পরও কর্তৃপক্ষ কর্ণপাত করেননি। শেষমেশ কোনো উপায়ান্তর না দেখে তারা এ চূড়ান্ত আন্দোলনে নেমেছেন। এই আন্দোলনের যৌক্তিকতা খুঁজতে গেলে শুধু প্রত্যয় স্কিম দিয়ে বিচার করলে ভুল হবে, একটু আগে ফিরে যেতে হবে। তাদের দাবি, শিক্ষকদের প্রতি নানা সময় অবমাননাকর মানসিকতার কারণে সৃষ্ট ক্ষোভের এটি একটি বহিঃপ্রকাশ। দীর্ঘদিন থেকে শিক্ষক মহল একটি স্বতন্ত্র বেতন স্কেলের জোরালো দাবি করে আসছিল। এ ব্যাপারে সরকারের উপর মহল থেকে মোটামুটি আশ্বাস পাওয়া গেলেও 2015 সালের 8ম জাতীয় পে স্কেলে তার সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটলে শিক্ষক মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। ওই পে স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্থাৎ অধ্যাপক গ্রেড 1 ধাপ পিছিয়ে দেওয়া হয়। ফলে শিক্ষায় ও মেধায় এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এটা মেনে নেননি। তীব্র শিক্ষক আন্দোলনের মুখে সরকার অধ্যাপকদের জন্য 3টি গ্রেড করেন, যেখানে প্রথম গ্রেডে অধ্যাপকদের মাত্র 25% যেতে পারবেন। পাশাপাশি নতুন একটি সুপার গ্রেড চালু করেন, যে গ্রেডে শিক্ষকেরা যেতে পারবেন না। শিক্ষক সমাজ সেটি নিয়ে মনক্ষুণ্ণ হলেও মেনে নিয়েছিলেন। আমাদের এই আন্দোলনটা হলো যে আমাদের আত্মমর্যাদার লড়াই। আমরা 3টা দাবি দিয়েছি। একটা হলো যে প্রত্যয় স্কিমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবে না। প্রত্যয় স্কিম ভালো হোক, সেটা সরকারের জন্য ভালো, বা সরকার অন্যদেরকে সেই স্কিমে আনবে, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগে যেখানে আছে সেখানে থাকবো। আমরা চাচ্ছি যে আমাদের জন্য একটা স্বতন্ত্র বেতন স্কেল, যেটা আওয়ামী লীগের 2008 সালের ম্যানিফেস্টো ছিল। আমরা 1 সপ্তাহ আজকে ক্লাসের বাইরে আছি, আমাদের প্রত্যেকটা ক্লাসরুমের দরজা বন্ধ। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা সবসময় আমরা খেতে পারি আর না পারি, আমরা শুধু মর্যাদা চাই, সামাজিক মর্যাদা চাই এবং আমরা ক্লাসরুমে ফিরে যেতে চাই। ক্লাস পরীক্ষা বন্ধ, শিক্ষার্থীদের কোনো ধরনের কার্যক্রম নেই। অর্থাৎ এক কথায় বলতে গেলে শিক্ষা প্রতিষ্ঠানে এখন তালা ঝুলছে। তাই শিক্ষার্থীদের যে শিক্ষা জীবনের মূল্যবান সময় সেটিও ব্যয় হচ্ছে অকারণে। কিন্তু এ নিয়ে নানা রকম পক্ষে বিপক্ষে মত রয়েছে।
আমরা এবার শোনার চেষ্টা করব শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের এই আন্দোলন নিয়ে কি ভাবছেন। দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। এই ক্ষতি আসলেই পুষিয়ে নেওয়া যাবে কিনা, শিক্ষার্থীরা কী ভাবছেন, আর তাদের করারই বা কি আছে, তারা কি ভাবছেন শিক্ষকদের এমন আন্দোলন নিয়ে, এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে। ইউনিভার্সিটি যদি শুধু টিচারদের জন্য ভাবে, ইউনিভার্সিটি স্টুডেন্টদের, এই পাথর বা টিচারদের জন্য না, ইউনিভার্সিটি আমাদের জন্য। তো আমাদের কথাই যদি ভাবা না হয়, আমাদের ক্ষেত্রে যদি টিচারদের উদাসীনতা থাকে, নিজেদের কথাই সবসময় ভাবা হয়, তাহলে তো সেটা আসলে একটা ভালো পরিবেশ দেয় না ইউনিভার্সিটি, যে পরিবেশ আমরা আশা করি আর কি। এই যে টিচাররা যে এখন যে আন্দোলনটা করতেছে, তাদের আন্দোলনটা অনেকটা লজিক্যাল, কিন্তু তারা যদি ডিসিশনটা আগে জানাতো তাহলে হয়তো দেখা গেছে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা হয়তো এখন আসতো না। তো ডিসিশনটা অ্যাকচুয়ালি আগে নেওয়া উচিত ছিল এবং স্টুডেন্টের যে ভোগান্তিটা, এটার কিছুটা হয়তো লাঘব হইতো। শিক্ষকরা কেন এই আন্দোলন করছেন, তাদের যৌক্তিকতা কি, আমরা শুনতে চাই শিক্ষকদের মুখ থেকে। শিক্ষকেরা অবসরের সময় সেশন বেনিফিট বলে একটি সুবিধা পেতেন। জন্মসূত্রে চাকরির মেয়াদ যেদিনই পূর্ণ হোক না কেন, সেশনের শেষ দিন 30 জুন পর্যন্ত চাকরি করতে পারতেন, অর্থাৎ সেটি বন্ধ করে দেয়া হয়। এখন যেদিনই 65 বছর পূর্ণ হবে, পরদিন থেকেই অবসর। পিএইচডি শেষে যোগদান করলে আগে বিশেষ বর্ধিত বেতন সুবিধা দেয়া হতো, সেটিও আর নেই। শিক্ষকদের এমনিতেই তুলনামূলক সুযোগ সুবিধা কম, তারপরে এই ছোট ছোট সুযোগ সুবিধা দিনে দিনে কর্তন করা শুরু হয়। শিক্ষকরা সেটি নিয়েও আপত্তি জানাননি। 1 জুলাই পরবর্তী উত্তর সময় আমার আরেক ছাত্রী বা ছাত্র যদি একই বিভাগে যোগদান করে, সে কিন্তু গ্র্যাচুইটি পাবে না, সে বৈশাখী ভাতা পাবে না, সে মেডিকেল অ্যালাউন্স পাবে না, সে অন্যান্য আদার যে ফ্যাসিলিটিসগুলো সে কিছুই পাবে না। উপরোক্ত মনে করেন একজন নবীন প্রভাষক, তার বেতন কত? তার সর্বসাকুল্যে বেতন হয়তো 25,000 টাকা ধরে নিলাম। সে 25,000 টাকা থেকে তাকে 5,000 টাকা কর্তন করে দিতে হবে, যেটাকে বলা হচ্ছে কন্ট্রিবিউটরি ফান্ড। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে, শিক্ষকদের যারা মেধাবীরা যাতে শিক্ষকতা করতে পারে এবং যারা করছে তাদের পরিবেশ, তাদের গবেষণা, তাদের জীবনযাপন, এটাকে নজর দিতে হবে। মেধাবী শিক্ষার্থীদের এখন উচ্চশিক্ষায় বিদেশ গমনের প্রবণতা অনেক বেশি। এমনকি বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে পছন্দ দেওয়ার হার সবচেয়ে কম। অন্য ক্যাডারের চেয়ে এখানে সুযোগ সুবিধা যেমন কম, তেমনি এটি অবহেলিত। সার্বিকভাবে শিক্ষকতা পেশায় মেধাবীদের আগ্রহ এবং পছন্দ কমে যাওয়ার আশঙ্কাও বেড়ে যাবে। ভবিষ্যতে মেধাবীরা শিক্ষকতা পেশায় বিমুখ হয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে বলে মত বিশেষজ্ঞদের। বিদ্যমান পেনশন স্কিমের অধীনে যারা একই সুবিধা পেতেন, নতুন স্কিমে তাদের একই স্কিমের অন্তর্ভুক্ত করা হলে সেটি নিয়ে বৈষম্যের কথা হয়তো উঠত না। যেখানে বেতন স্কেল সবার জন্য একসঙ্গে কার্যকর হয়, সেখানে সরকারি কর্মচারীদের বাইরে রেখে নতুন স্কিম প্রচলন করাকে শিক্ষকরা অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে মনে করেন। আমরা কিন্তু অর্থের জন্য নয়, আমরা আরও বড় চাকরি যেতে পারতাম, সেখানে আমরা যাইনি। আমরা সেগুলো ছেড়ে আমরা অধ্যাপনে থেকেছি এবং জীবনে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু তা থেকেও আমাদের নির্বাচন করা হয়েছে। সুতরাং আমরা এখন বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে আমাদের শিক্ষক সমিতির সঙ্গে আপনি কথা বলুন, তাদের কথা আপনি শুনুন এবং বিবেচনা করুন। আজকে আমরা এখান থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান তুল্য, তাদের যে ক্ষতি হবে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সেই ক্ষতিপূরণের জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করব। এই আন্দোলন বৈষম্য এবং সর্বোপরি আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনকে বিগত 2 দশক ধরে নানাভাবে আক্রান্ত করার চেষ্টা হচ্ছে। একটি জায়গায় শিক্ষক হিসেবে বলতে চাই, আমরা অনেক কিছু মেনে নিলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের উপর চাপিয়ে দেওয়া কোনো বিজ্ঞাপন কোনো সিদ্ধান্ত ঢাকা শিক্ষকরা মেনে নেয়নি। প্রত্যয় পেনশন স্কিম উচ্চশিক্ষার জন্য আশীর্বাদ না হুমকি, এ নিয়ে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখিয়ে দিয়েছেন যে প্রত্যয় স্কিমের ভুলগুলো বা ত্রুটিগুলো কোথায়। শিক্ষকদের নানাভাবে সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে এই প্রত্যয় পেনশন স্কিমের মাধ্যমে, আর এ কারণেই তারা
আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তাদের দাবি এই স্কিম চালু থাকলে উচ্চশিক্ষার ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি করবে, অর্থাৎ কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আর আগ্রহী হবেন না। আমরা আরো জানতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই, একই স্কিলের বেতনভুক্তরা রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ তুলে এক এক পেনশন স্কিম পাবেন, এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অর্থাৎ একই স্কিলের সবারই পেনশন স্কিম একই হবে, এমন দাবি তাদের। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠনও বেতন ভাতা আসল যে সুবিধা বা আগের যে সুবিধা সেটি বহাল রাখার জন্য আন্দোলন অব্যাহত রেখেছেন। আমরা আবারও ঘুরে আসতে চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এবং শিক্ষকদের সম্মান ধরে রাখতেই এই আন্দোলন। শিক্ষাবিদদের মতে বেতন কম, সামাজিক সুরক্ষা কম ইত্যাদি কারণে মেধাবীদের টানতে পারবে না পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ফলে অর্থের ভিত্তিতে বিভাজিত উচ্চশিক্ষায় আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলেমেয়েরা উন্নত শিক্ষা পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম আরেফিন সিদ্দিক স্যারের সাথে আমরা কথা বলেছিলাম শিক্ষকদের আন্দোলন নিয়ে। এবার শুনব তার কাছ থেকে তিনি কিভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবারের আন্দোলনকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পেনশন স্কিম নিয়ে আন্দোলনে আছে, ছাত্রছাত্রীরা বিশেষ করে চাকরি প্রত্যাশী তরুণ প্রজন্ম তারা তাদের যে কোটা প্রথা সেটা নিয়ে যে আন্দোলন করছে, এগুলো অতি দ্রুত সমাধান করা দরকার। এবং পৃথিবীতে কোনো সমস্যাই এমন সমস্যা নয় যেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না, কিন্তু আলোচনাটা করতে হবে, বসতে হবে। আমার মনে হয় যে শিক্ষকরা যে আন্দোলন করছেন, এটা আন্দোলনটা করছেন কারণ শিক্ষকদের বিদ্যমান যে পেনশন সুযোগ সুবিধা সেগুলোর চেয়ে প্রত্যয় স্কিমের সুযোগ সুবিধা কিছুটা কমে যাবে। তো কিন্তু এমন কিছু না যেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে না, কিন্তু দরকার হচ্ছে যে আলোচনার টেবিলে বসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীরাও বিক্ষোভ করছেন। আমরা প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় পরিবারকে বাদ দেওয়ার দাবিতে আমরা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ এবং কর্মবিরতি চালিয়ে যাচ্ছি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। আমরা সরকার বিরোধী আন্দোলনে না, আমরা রুটি রোজগারের জন্য আছি। আমাদের দাবি যতদিন না মানবে ততদিন আমরা অফিসে বা ক্লাসে ফিরে যাব না। সমস্ত ক্লাস, আমাদের অফিস ক্লাস অবশ্যই বন্ধ থাকবে। দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরেও যাব না। এদিকে শিক্ষার্থীদের কোটা আর শিক্ষকদের পেনশন আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। সময় মতোই সমাধান করা হবে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি আশঙ্কা করছেন এ দুটি আন্দোলনে ভর করে স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে বিএনপি। শিক্ষক এবং শিক্ষার্থীরা একই সাথে আন্দোলন করছেন। দেশে এমনটা খুব একটা দেখা না গেলেও এবার দুই পক্ষই কঠোর অবস্থানে। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হচ্ছে, আবার পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে তালা ঝুলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। সমস্যা সমাধানে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তবে ওবায়দুল কাদের বলছেন দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি পরিস্থিতি, সময়মতো সাবধান সমাধান হয়ে যাবে। এখন আদালতের ব্যাপারটা যখন চলমান, এখন আমি তো সাব জুডিস বিষয় নিয়ে আমার কথা বলা উচিত নয়। আন্দোলনে ব্যর্থ বিএনপি ও সমমনা কয়েকটি দল কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে, নিজেরা ব্যর্থ, অন্যদের উপর ভর করে আজকে স্বীকার করতে চাইছে। তো তারা স্বপ্ন দেখছে তো দিবাস। এবার আমরা নজর দিতে চাই শিক্ষার্থীদের কোটা আন্দোলনের দিকে, কারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলন দিন দিন বেগবান হচ্ছে। সড়ক মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করার কারণে জনভোগান্তিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা এবার উত্তর খোঁজার চেষ্টা করব এক্ষেত্রে সরকারের ভূমিকা কি, সরকার কোন দিকে এগোচ্ছেন, আর শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলাফলই বা কি হবে। কারণ বিষয়টি
এখনো বিচারাধীন রয়েছে উচ্চ আদালতে। তাহলে এই মুহূর্তে এই আন্দোলনের যৌক্তিকতা কতটুকু, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবার। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধায় সারা বিশ্বে কোটা সংরক্ষণ ব্যবস্থা প্রচলিত। বাংলাদেশেও মহান মুক্তিযুদ্ধের পর থেকেই এই ব্যবস্থা শুরু হয়। তবে 2018 সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এক পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিলও করে। তবে সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন হাইকোর্ট। প্রতিবাদে আবারও শুরু হয়েছে আন্দোলন। সংশ্লিষ্টরা বলছেন কোটা নিয়ে বিতর্কের কোনো কারণ নেই, তবে কোন ক্ষেত্রে কারা কতটুকু পিছিয়ে আছেন, কত শতাংশ কোটা রাখা প্রয়োজন তার হিসেব মিলিয়ে কোটা পুনর্বিন্যাস করা প্রয়োজন। সংস্কারের আন্দোলন যৌক্তিক, তবে আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করাও যায় না। আন্দোলনকারীরা কি ভাবছেন কোটা নিয়ে তা একবার শুনে নেওয়া যাক। আন্দোলন হলেই রাজপথ অবরুদ্ধ, জনজীবনে ভোগান্তি। তারপরও পক্ষে বিপক্ষে এই আন্দোলনের নানান মত এবং নানা বিশ্লেষণ। তাহলে যে কোটা সংস্কার নাকি কোটা বাতিল, সে নিয়েও চলছে নানা রকম বিশ্লেষণ। যদিও সংস্কার করার পক্ষেই এখন শিক্ষার্থীদের এই আন্দোলন এগোচ্ছে। তবে এই কোটা কি আসলেই থাকবে নাকি সংস্কার হবে? যেহেতু বিষয়টি এখনো আদালতে বিচারাধীন, কোটা থাকবে কি থাকবে না, সেই মুহূর্তে শিক্ষার্থীদের এই আন্দোলন আসলে কোন দিকে যাচ্ছে? কারণ তারা এরই মধ্যে রাজপথে লাগাতার কর্মসূচি পালন করেছে এবং সামনের দিনে হরতালের মতো আরও ভয়াবহ কর্মসূচি দেওয়ারও ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে রূপরেখা তুলে ধরা হয়েছে। দাবিগুলো হচ্ছে 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। সেই পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিয়ে সংবিধান অনুযায়ী শুধু অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করতে হবে। তবে বিচারাধীন বিষয়ে আন্দোলন অযৌক্তিক বলছেন বিশিষ্টজনরা। সরকার কোটা প্রথা রহিত রাখতে আপিল করেছে। তবে এই সময়ে হঠাৎ করে আন্দোলন করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জনগণের ভোগান্তি সৃষ্টি করার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যেহেতু সরকার আন্দোলনকারীদের পক্ষেই আপিল করেছে, সেহেতু আদালতের রায় আসার পর আন্দোলনকারীরা সরকারের সঙ্গে যোগাযোগ করে আমরা এই অর্ধবেলায় কিন্তু থেমে থাকবো না। আমরা একটি সর্বাত্মক ব্লকেডের পরিকল্পনা করছি এবং এজন্য আমরা আগামীকাল সারা দেশে, সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। আমাদের বর্তমানে এক দফা দাবি, প্রথম থেকে চতুর্থ গ্রেডে, প্রথম থেকে চতুর্থ শ্রেণীর চাকরিতে বৈষম্যমূলক যে কোটাগুলো আছে কোটা বিলুপ্তি করে সংবিধানের যে হচ্ছে আমাদের অনগ্রসর গোষ্ঠীর জন্য যে কোটার বিধান আছে, কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে এক সংবিধানে আইন প্রকাশ করা আমাদের এক দফা দাবিতে আমরা এখন আন্দোলন করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং এই আন্দোলন চলবে। এদিকে রাজধানীর পাশাপাশি সারা দেশে শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক অবরোধ করে যে আন্দোলন করছে তাতে দিন দিন ভোগান্তি বাড়ছে। এ কারণে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি অনেকের বিরূপ ধারণা তৈরি হচ্ছে। অসুস্থ রোগী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের চরম ভোগান্তি তৈরি হচ্ছে আন্দোলনের কারণে, যা কোনোভাবেই কাম্য নয়। 3 ঘন্টা এই গাড়িতে বসা, যেহেতু আমার সাথে একজন পেশেন্ট আছে, রুগী, চোখের সমস্যা, যাকে নিয়ে আর হাঁটাও সম্ভব না। হার্টের প্রবলেম আর হচ্ছে ডায়াবেটিক্স আছে, তো আমরা গ্রিন লাইফে অ্যাপয়েন্টমেন্ট দিছি। এখন গাড়িতে উনি বেশি অস্থিরতা, বাইরেকে রিকোয়েস্ট করলাম, আমার সাথে সাথে ওনার রেসপন্স করছে এবং উঠে এসে গাড়ি খালি করে এখন পর্যন্ত নিয়ে আসছে, যথেষ্ট হেল্প করতেছে। আন্দোলন দীর্ঘস্থায়ী হলে একদিকে জনদুর্ভোগ যেমন বাড়বে, তেমনি নানা সংকটে নিপতিত জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারও জটিল হয়ে পড়তে পারে। তবে শিক্ষার্থীদের কোটা আন্দোলন
জোরালো হলে সংকট আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকায় ধীরে ধীরে সংকটের দিকেই যাচ্ছে পরিস্থিতি। শিক্ষকরা যেমন জাতি গড়ার কারিগর, তেমনি শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। সবারই অধিকার প্রতিষ্ঠিত হোক এই সমাজে, এমনটা প্রত্যাশা আমাদের সবার। অর্থাৎ শিক্ষকরা যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন। আবার সাধারণ শিক্ষার্থীদেরও যে দাবি দেওয়া আছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান হোক, এমনটাই চাচ্ছি আমরা। কিন্তু আন্দোলনের নামে যাতে কোনোভাবেই শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়, সেজন্য আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে। যার যার অবস্থান থেকে আরও দায়িত্বশীল হতে হবে। আর সরকারের পক্ষ থেকেও নানা রকম উদ্যোগ নিতে হবে। তবে অতি বাড়াবাড়ি বা অতিরঞ্জিত কোনো বিষয়ই কখনোই সমাধান বয়ে আনে না। তাই আমাদের সবাইকেই সহনশীল হতে হবে, যাতে চারপাশের মানুষজন কোনোভাবেই ভোগান্তির শিকার না হন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের 18 বাংলার ঈগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে। শুভরাত্রি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা 1215। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন 48119431 থেকে 34 পর্যন্ত, অথবা 01302994520 এই নম্বরে। আমাদের ইমেল করুন atnbibek@gmail.com।